এখানেই আমরা সবাই মানুষ হওয়ার পরেও আমাদের চিন্তার জায়গাটা আলাদা, অ্যাস্থেটিক সেন্সটা আলাদা, যেটাকে আমরা বাংলায় বলি নন্দন তত্ত্ব। একটা ছবি তখনই নান্দনিক হয় যখন ওইখানে আপনি আপনার চিন্তাটাকে ঢুকিয়ে ফেলেন। একটা সিন সাবজেক্টের ছবিতে আপনি কখনো একটু শ্যাডো দিবেন, আপনি সাবজেক্টটাকে সেন্টারে রাখবেন না কোনো অ্যালাইনে রাখবেন, ফ্রেমিংটা কি গোল্ডেন রুলস ফলো করে হবে কি না, কি 1/3 ফলো করে হবে, এই কম্পোজিশনের সেন্সগুলো আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি ভালো ছবি তুলতে পারবেন, ভালো ফ্রেমিং করতে পারবেন। আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার ফটোগ্রাফি ক্লাব থেকে চেষ্টা করছি এখানে আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো দেওয়ার। আমাদের শুধু বলতে হবে ভাই আপনি এটা চাই আমাকে শেখাও, আমাকে এই জায়গায় হেল্প করো, অ্যাসিস্ট করো, গাইড করো, ডিয়ার ডিয়ার কথা বলতে গেলে বলতেই থাকবো। আমরা এবারে যেহেতু ছবি দেখতে আসছি সবার আগে সিনেমাটা দেখি। আমার মনে হয় আমরা যখনই ফিল্ম নিয়ে কথা বলি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে বাজে। আর আমাদের একদিন শাহরুখ খানের মুভি দেখানো হবে। সবাই অডিয়েন্স ডিমান্ড থাকলে আমরা অবশ্যই শাহরুখ খানের মুভি দেখব। मोहब्बतें 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 সবার কপি ডিমান্ড থাকলে আমরা বাংলাদেশে দেখব। রোমান্স ছাড়া কি মানুষ হয়? রোমান্স ছাড়া মানুষ হয়? নো আর কারণ কিন্তু প্রেম হয় নাই। সিরিয়াসলি এটা একটা কথা বলেন বলেন কার কার প্রেম ছাড়া আছে ম্যাডাম? সিরিয়াসলি যাদের প্রেম হয় না আমাদের সাথে ও ইয়ে বিশাল সুযোগ জীবনে সুযোগ কেউ মিস করবে না। আমরা আজকে কি মুভি দেখবো, মুভিটাতে কি কি জিনিসগুলো আমরা জানবো সেটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আমরা তার আগে মুভি শুরুর আগেই পেয়ে যাবো। আমাদের সাথে ঘুরতে আছেন সিয়াম ভাইয়া। সিয়াম ভাইয়া আমাদের ইনফ্লুয়েন্সার ফটোগ্রাফি ক্লাবের একজন কোর মেম্বার হিসেবে আছেন। আমার খুব অ্যাডভাইজার, আমরা দুজনেই অ্যাডভাইজার হিসেবে দুই পুরোপুরি বলতে পারি। আমি বলা না, কিন্তু আমি বলা না। না গুড্ডা হোগা তেরা বাপ ভাই এসি পাওয়ারটা মনে নাই। এ 24-এ থাকবো না, এখন 16-তে থাকবো। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে আমরা আপনারা কি ভলেন্টিয়ার শুধু আজকের জন্য না, আমরা এই সিনে 24-এ আছে। যেটা হচ্ছে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা প্রত্যেক সেশনে আমরা এই শর্ট ফিল্মটা রাখবো। আর যে বিষয়টা বলতে চাই যে এই শর্ট ফিল্মটা মেজরিটি হবে হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। যেই ফিল্মগুলো রিলেটেড বা রিলেট করে সেই ফিল্মগুলোকে আমরা রাখার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ ওই আপু যে বললো যে না আমাদের ক্লাসে যদি না দেখা যায় তো কেমন লাগে? শিক্ষকের একটা এই ফিল্মটাকে আমাদের সবারই মনে হয় মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। ছোটবেলায় স্কুলে থাকতে টিচারদের উপরে আমরা খুব চেপে থাকতাম বা কোন টিচারের উপরে খুব রাগ থাকতাম। ইয়েস ইয়েস টিচারগুলো বেশিরভাগ কি হইতো বললাম না। কিন্তু যখন আমরা স্কুল পার করে যখন কলেজ লাইফে চলে আসি বা আরো বড় লাইফে বড় ইয়েতে যখন চলে যাই, তো তখন কিন্তু দেখা যায় যে তাদের জন্যই আমাদের মন খারাপ হয়। এক্স্যাক্টলি মনে হয় কিন্তু আমার এখনো তারা যদি ওই আমি জানি না। বা বকাটা দিত ওইটা যদি না দিত তাহলে কিন্তু আমরা শিখতে পারতাম না। তো আজকে আমরা যে শর্ট ফিল্মটা দেখাবো সেই শর্ট ফিল্মটা হচ্ছে এই ছাত্র শিক্ষক মানে মেন্টর আর স্টুডেন্ট এদের একটা সম্পর্ক, এদের একটা কেমিস্ট্রি, এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকের ফিল্মটা। সো আর দেরি না করি আমরা হচ্ছে মুভিটা স্টার্ট করি। শুরু করবো? Let's rock and roll. ভাই গরম মানে দিয়ে কথা। ম্যাডাম সিরিয়াসলি ওইটা তো দুষ্টমি তো বললাম ম্যাডাম। কই ম্যাডাম পিছনে সুইচ লাইট থেকে নেই। লাইট তো এখানে হ্যাঁ বাইরে 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 গুগল
এখানে আমরা অ্যাকচুয়ালি মুভি দেখতে আসছি। এটা আমাদের থিয়েটার। সবাই দাঁড়িয়ে গেছে এখানে, কিন্তু সবাই লিটারেলি সবাই দাঁড়িয়ে গেছে। একে বলে রেসপেক্ট। খালি আমি একমাত্র ক্যামেরা হাতে। সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। তোরে তোরে হবে তুলে যাবে পাগল করে। মাঝে মাঝে একটু এক্সপিরিয়েন্স করবেন। Why not? Sure. আমার যত কনফার্ম করে দিই। মনে হয় আমি জানি না, আমি আর সিলেক্ট করি। Smoking is injurious to health. It causes cancer. Okay. আমরা এখন তাহলে মুভি এনজয় করলাম, ভিডিওটা আমি পজ করলাম। অস্থির একটা মুভি ছিল, সবাই খুব এনজয় করেছি। আমরা এখনো অনেকে রিভিউ না দিয়ে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকে আজকে যে যার অবস্থান থেকে যেখানে আছি তার পেছনে শিক্ষকদের অবদান কখনোই ভুলে যাওয়ার মতো না। আর আজকে আমরা এই সিনেমাটাতে হাসি, ইমোশন, কিছুটা ভয়, সবকিছুর মাধ্যমে কিন্তু এটা থেকে শিখলাম। টিচার যা করে ভালোর জন্য করে। একজন টিচারের দায়বদ্ধতার জায়গাটাও অনেক থাকে। আমরা সিনেমা তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখবো সেগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেইল জানাতে এই মুহূর্তে আরো বসে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় সেলিম স্যার। আলহামদুলিল্লাহ, অসাম। আমার খুবই ভালো লাগলো, যদিও আমি এই জিনিসটা অনেকবার দেখা হয়েছে আর কি। এইগুলো থেকে শেখার অনেক কিছু থাকে, সেইগুলো আসলে দেখতেই হয়, যেহেতু ফিল্ম মেকিং এর স্টুডেন্ট আর কি। তো ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি যেহেতু ক্লাব আমাদের অনেক বড় একটা উদ্দেশ্য হচ্ছে এটাও যে ফিল্ম যে একটা ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, ফিল্ম যে অনেক স্ট্রং একটা মাধ্যম, এবং এটা দিয়ে যে খুব স্ট্রং গল্প বলা যায় সেইটার একটা ধারাবাহিকতা রাখা আর কি। যে এরকম ফিল্মগুলো দেখানো যেগুলো থেকে কি অনেক
মানে স্ট্রং একটা গল্প কিন্তু দেখাই দেওয়া যায়, তাই না? স্মাইলিং। শুধু কি আমরা ফিল্মই দেখবো, আমাদেরকে ফিল্ম বানাতে হবে না? তাহলে কি করতে হবে? আচ্ছা, বেশি বেশি ফিল্ম দেখতে হবে। আচ্ছা, জানার জন্যই আমরা যেই ফিল্মটা দেখলাম, হ্যাঁ, তো আমি যেই আঙ্গিকে কথাগুলো বলবো সেটা হয়তো একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ইভেন আপনাদের অপিনিয়নগুলো নেওয়ার চেষ্টা করবো। আমি যখন কথা বলি আর কি, শুধু আমি কথা বলি না, আমার সাথে স্টুডেন্টও কথা বলে আর কি, ঠিক আছে? তো আপনারা কি কেউ কিছু বলতে চান এই ফিল্ম সম্বন্ধে? গত ফিল্ম স্ক্রিনিং এ আপনাদের মধ্য থেকে এরকম দুই একজন বলছে, তারা এখন আমাদের সামনে আছে আর কি। মানে যারা ফিল্ম নিয়ে বলবে তাদের খুব মানে অদূর ভবিষ্যৎ তারা আমাদের টিমে চলে আসবে, ঠিক আছে? গত ফিল্ম স্ক্রিনিং এ বুসরা একটা কমেন্ট করছিল, যে কারণে আজকে বুসরা ভলান্টিয়ার এখানে। অসাম। ইভেন চালিত হতে পারে, দেখেন। এটা হচ্ছে জাস্ট কি ডেডিকেশন বা একটা প্যাশন বলি বা একটা মানে অবজারভেশন থেকে, মানে সেই যে পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ওন করে, ফিল্মটাকে ওন করে, তো সেই জিনিসটা আমরা আসলে জানতে চাই। আপনি বলতে চাচ্ছেন? আসলে সত্য কথা বলতে যে ফিল্মটা এখানে প্রেজেন্ট হয়েছে, ফিল্ম যে আমাদের ভেতরে কথা বলে এবং ফিল্ম আমাদের জীবনের কথা, তো সেই জায়গা থেকে আমার ছোট্ট একটা স্মৃতিচারণ স্যার বলছেন যে আমি তখন ক্লাস 9 পড়ি, তো আমাদের প্রতিদিন যে অ্যাসাইনমেন্টটা আমি আসলে ফিল্মটা নিয়ে বলার চাই, আমি এটা নিয়ে বলবো, যেহেতু আমি ভিডিও এডিটিং কোর্স করছি, তো ওইটার সাথে কি রিলেট করতে পারলাম সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি। তো আমার মোটামুটি এখন পর্যন্ত 15টার মতো ক্লাস, তো সেখানে যেই জিনিসগুলো শিখলাম আমি সবগুলার একসাথে অ্যাপ্লিকেশন মানে নিয়ে করতে পারছি। এই যে ফিল্মটা দেখলাম, এখানে আমি আমার যত প্রিভিয়াস ক্লাসে রাখি তারপর আদার্স যে কালার তার একটা সুন্দর কম্বিনেশন আমি হচ্ছে এই ফিল্মটার মাধ্যমে বুঝতে পারলাম। তো এই ক্লাবটা কেন, তা হচ্ছে এই ফিল্মটা এবং আমার কোর্সের কারিকুলাম এটার কম্বিনেশন করার মাধ্যমে বুঝতে পারলাম যে আমি যা শিখছি তা ভিজুয়ালাইজ করার জন্য বা তা কি জন্য শিখছি সেটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য এই ক্লাবটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমতই থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বলতে পারবো না। ফিল্মের ব্যাপারে কমেন্ট করার কথা বলতে গেলে আমি স্টোরি টেলিংটাকে 8 আউট অফ 10 দিতে চাই, কারণ স্টোরিটা প্রথমে মনে হয়েছিল যে ইমোশনাল তো অনেক কিছু দেখছি, এটাতে হয়তো তেমন রিলেট করতে পারবো, কিন্তু লাস্টে গিয়ে যখন তিনজন ক্যারেক্টার যখন ইমোশনাল হয়ে যায় যে আসলে স্যার তো আমাদের ভালো চান এই বিষয়টা নিয়ে, তখন আসলে আমিও ভিতর থেকে ইমোশনাল হয়ে যাই। যেমন আমাদের বড় ভাই উনি প্রথমে বললেন স্যারের কথা, আমারও ঠিক তেমন স্যারের কথাটা মনে পড়ছে। আর মেটাফরিক্যালি যদি বলতে চাই যে ফিল্ম থেকে যে মেসেজটা দেওয়া হচ্ছে, এটা আমার কাছে একটু ভেরি স্ট্রং লাগছে আর কি, মানে নট লাইক যে কম কিছু, এটা হিউজ লেভেলের একটা মেসেজ যে আসলে আমাদের মেন্টররা আমাদেরকে আমাদের জন্য কতটা ভালো চান। সো এই ক্ষেত্রে আমি ফিল্মের ব্যাপারে কমেন্ট করতে চাই যে হ্যাঁ, স্টোরিটা আসলে আমার ক্ষেত্র থেকে আমি 8 আউট অফ 10 দিতে চাই। আমি মুস্তফা ভিডিও এডিটিং শিখছি। যে এই ফিল্মের কমেন্ট হচ্ছে স্টুডেন্ট আর টিচারের মধ্যে ভালোবাসা, ওটাই ফুটে তোলার চেষ্টা করছি, কিন্তু আসলে টিচার শাসন করছে হচ্ছে স্টুডেন্টের ভালোর জন্যই, ওই যে ভালোবাসাটা ফুটে তুলছে, কিন্তু শেষে স্টুডেন্টের উপকার। যেমন আমরা ক্রিয়েটিভিতে কোর্স করছি, অনেক সময় আমাদের মেন্টর আমরা প্রজেক্ট কিছু জমা না দেই, আমাদেরকে শাসন করে, কিন্তু আসলে মূলত আমাদের জন্য শাসন করে। মূল থিংস হচ্ছে যদি আমরা ভালো কিছু করি তাহলে আমরা ভালো কিছু করবো, এই জন্য আমাদের টিচাররা আমাদেরকে শাসন করে বা করে, সেটা ফুটিয়ে তোলার জন্য, মূলত স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য এই ফিল্মটা করছে।
ভালো লাগলো যে আমরা সবাই সবার মতো ভালো কিছু করতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো তাই ফুটিয়ে তোলার জন্য ভিডিওটা দেখে ভালো লাগলো। এডিটিং কোর্স করছি, আমার কোর্স প্রায় শেষের দিকে। আচ্ছা, শর্ট ফিল্মটার ব্যাপারে যদি বলতে চাই, শর্ট ফিল্মের মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে মানুষের ইমোশনকে টাচ করা, একটা স্ট্রং মেসেজ দেওয়া, সেটাই শর্ট ফিল্মের পারফেক্টলি হয়েছে। আর যেটা আমি বলতে চাই, এখানে ম্যাক্সিমাম পিপল মেবি এই শর্ট ফিল্মটা দেখে ইমোশনাল হয়েছে জাস্ট বিকজ অফ তারা নিজেদের পয়েন্ট অফ ভিউ রাখছে স্টুডেন্ট হিসেবে। আমি জানতে চাই কতজন এখানে পয়েন্ট অফ ভিউটা রাখছে টিচার হিসেবে? নাই বললেই Question. চলে। আমি যখন ওদের সবাইকে বলে দিছি যে আগামী বছর থেকে আমি আর টিউশন করাচ্ছি না, তো আজকে আমি টিউশন পড়াই এসেছি অলরেডি। গত কয়েকদিন যাবত আমি দেখলাম যে আমার স্টুডেন্টের মন খারাপ, কিন্তু আমি বুঝতে পারি নাই যে তার মন কেন খারাপ, কারণ আগে থেকে আমি বলে এসেছি যে এই বছরই লাস্ট, সামনের বছর থেকে আমি তবে পড়াতে পারবো না। ও আজকে ম্যাথ এক্সাম দিয়ে এসে আসার পর ও ভালো একটা বলতে গেলে ভালো একটা এক্সাম দিয়ে এসেছে। হ্যাঁ, আসার পর বলতেছে যে আপনি ক্লাস 7-এও আমাকে প্লিজ পড়ান। সো সুইট, সো সুইট, সিরিয়াসলি। আমি এতদিন অনেক বকা দিয়েছি, 4টা বছর তো কম না, ওর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং, অনেক ভালো বলতে গেলে। তো ও সবসময় আমার উপর চেতা থাকতো, শুক্রবার পড়াবে সকাল 9টায়, আইসেন না প্লিজ, সবসময় বিরক্ত থাকতো আমার উপর। কিন্তু আজকে যখন বললো যে ক্লাস 7-এও পড়ান, আজকে আমি বুঝতে পারলাম ওর মন খারাপের কারণটা আসলে কি। তখন আসলে আমি কি বলবো, আমি টিচার হিসেবে সার্থক। তো আজকে আমি নিজেকে একটা টিচার হিসেবে দেখেছি, ওই পয়েন্ট অফ ভিউতে দেখেছি, তো আমার খুবই ভালো লেগেছে, খুবই। থ্যাংক ইউ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে একেবারেই নজর দেয়, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমরা বলিউডের দিকে আজও তাকাই না। আমাদের দেশে একটা মুভি হয়েছে, এটার প্রতি কোনো কিউরিসিটি থাকে না। শাহরুখ খানের মুভি বের হইলে আমাদের বাবুলা এখনো বুক থাকে, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলা এখনো সেভাবে পাত্তা পাই না। যেমনটা সম্মানের দিক দিয়েও দেয়, যেমন নায়ক রাজ্জাক স্যারের কথা, মান্না সাহেবের কথা, সালমান শাহর কথা, এই কথাগুলো বলেই না। কেন জানো একটু আনার্জি ফিল করে। হিস্টোরি দিতে গেলেও বলতে পারে না যে আমি মান্না ফ্যান, বলতে পারে না আমি রাজ্জাক স্যারের ফ্যান, বলতে পারে না। কিন্তু শাহরুখ খানের ফ্যান এখানে শুনলে অনেকেই বলবে আমি শাহরুখ ফ্যান, আমি সালমান ফ্যান। এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ফিল্ম নিয়ে যেহেতু এখানে আপনাদের একটা প্ল্যাটফর্মটা মূলত ফিল্ম নিয়ে, এখানে কথা বলবো, ফিল্ম নিয়ে বলবো, এটি অবশ্যই একটা ভালো কাজ করছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করছে। এখানে আমরা যারাই আসি না কেন সবাই জিনিয়াস আমি বলবো। এখানে কেউ আছে ওয়েবে, কেউ আছে ডিজিটাল মার্কেটিং এ, কেউ গ্রাফিক্সে আছে, কেউ ভিএফএক্স করতেছে, এখানে সবাই লিজেন্ড। আমরা এখানে কেউ পিছিয়ে নেই। আমরা এই যুগে আমরা কেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আগিয়ে নিচ্ছি না, আমরা কেন পিছিয়ে রাখতেছি, আমরা সেটাতে স্বাচ্ছন্দ্য হচ্ছি না কেন? আমাদের দেশে এখনো যদি শুনে যে বুঝায় বলতে পারতাম। থ্যাংক ইউ। এইখানে স্যার একটু কাজ করা হতো। এখানে উনি যেহেতু মারা গেছে, একজন মৃত ব্যক্তি বা যেখানে আমাদের ওনার অনেক ক্ষমতা থাকতে পারে, তো এখানে দেখছি তার যখন স্যার লাইটটা নিয়ে আসলো চলে গেল। স্টুডেন্ট যাওয়ার পরে স্টুডেন্ট যখন বলছে অন্ধকার ভাই কথাটা বলেছিল, তো উনি নিজে হাতে বইটা নিয়ে নিল। এখানে যদি একটু কাজ করা হতো স্যার, বইটা না লাইটটা অফ কিন্তু পারতো যে একটু মজা করার জন্য যে লাইটটা বা হারকেন একটু বেড়ে দিয়ে একটু আলাদা থেকে বা একটু ভয়ানক হয়ে তাকে দিয়ে পড়াতো, হয়তো একটু মজা হতো আর কি বিষয়টা। আর একটা দিক আছে যে তার 3 জন যে শুয়েছিল সকালবেলা,
এখানে একটা ফানি মোমেন্ট ঠিক আছে, তো আরেকটু যদি কাজ করতে ভূত যেহেতু সবই শুনে, লাস্টে বলা হয়েছিল, তো উনি যদি তখনই আরেকটু কথা বলতে পারতো যে আড়াল থেকে এটা ভুল করে আর কি, স্যার শুনতেছে তখন যদি একটু কথা বলে যেত ওই স্যারটা ওরা আরেকটু ভয়ানক হতো, বিষয়টা একটু সুন্দর হতো আর কি। থ্যাংক ইউ স্যার। আমি অনেক কিছু শিখলাম আর কি, ঠিক আছে। মূলত আমি জাস্ট ওয়েট করি যে কখন এরকম প্রোগ্রাম হবে আর নতুন নতুন কিছু শিখবো আর কি। আমার উদ্দেশ্য এছাড়া আর কিছু না, ঠিক আছে। আর তো আপনাদের কাছে অনেক কিছু শিখলাম, উনি একটা রিভিউ দিল, তো আমি অনেক রিভিউ খুঁজছি আর কি ওয়েবসাইটে, মানে এটা সম্বন্ধে, কিন্তু ওইরকম পাইনি, মানে খুবই কম। তো আমার মনে হয় যে আপনার রিভিউটা সত্যতা কোচিং যে ভিডিওটা ওইখানে যদি নিচে দেন তাহলে তো ডিরেক্টর এটাকে দেখে উনিও একটা ওনার রিয়েলাইজেশন আসতে পারে। আচ্ছা, এখন আমি বলি যে আপনারা যা কিছুই বললেন সব কিছুই ছিল ভিজুয়াল স্টোরি টেলিং এর যে একটা ব্যাপার, সেটাকে কেন্দ্র করে, তাই না? আমরা একটা ফিল্মে আসলে ভিজুয়াল স্টোরি টেলিংটা দরকার কেন, বা একজন ফিল্ম মেকার কেন এই মানে টেকনিকটা নেয়? মানে ভিজুয়াল স্টোরি টেলিং তো ডিফারেন্ট জিনিস, তাই না? একটা স্টিল ছবির মধ্যে আমরা কি করতে পারি? স্টোরি টেলিং করতে পারি। এটার এক্সাম্পল হচ্ছে কি, আন্দোলনের সময় যে আমাদের আবু সাঈদের যে ছবিটা, এটা কি আমাদের নারা দিয়েছিল? কেন দিল? একটা গল্প ছিল, তাই না? তারপরে মুগ্ধ, পানি, পানি বলা। তো এখানে একটা স্টিল ছবিতে একটা গল্প ছিল, একটা ভিডিওর মধ্যেও কিছু লেখা ওয়ার্ড ছিল, তাই না? তো ভিজুয়াল স্টোরি টেলিং এর পাওয়ারই হচ্ছে এটা। একজন ফিল্ম মেকার তার অনেক কমপ্লেক্স মানে স্টোরিগুলো বা কমপ্লেক্স যে ইমোশনগুলো, এগুলো আসলে খুব সাদামাটা ভাবে যদি একজনকে দেখানো হয়, বা খুব সাদামাটা ভাবে একটা ফ্রেম আপনি নিলেন, হ্যাঁ, শুটিং করলেন, সেটা দিয়ে কিন্তু আপনার যে ইমোশনগুলো বোঝাতে পারবেন না, ঠিক আছে? এই জন্য মেটাফরিক্যালি বা সিম্বলিক ভাবে, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে এলিমেন্টস ভিজুয়াল স্টোরি টেলিং। তারপর কালার গ্রেডিং, লাইটিং, ঠিক আছে, সাউন্ড, লোকেশন সাউন্ড, এভরিথিং হচ্ছে ডিরেক্টর ইউজ করতেছে কি তার ভিজুয়াল স্টোরি টেলিংটাকে, তার যে স্টোরিটাকে আমাদের সাথে ইমোশনালি কানেক্ট করার জন্য, ঠিক আছে? তো আমরা তো আলটিমেটলি কানেক্ট হয়েছি না? সো ইভেন আমি যখন বাসায় এটা অনেকবার দেখি, আমি হেডফোন লাগাই শুনি, অনেকভাবে শোনার চেষ্টা করি, কোনোভাবে এত কানেক্ট হতে পারে না যত মানে এইখানে যে কানেক্টিংটা হয়। মানে এটা কেন জানি যায় না যে একটা বড় স্ক্রিনে যখন ফিল্ম দেখা হয় সেইটার কানেকশনটা ডিফারেন্ট। এই জন্যই বলা হয় যে বড় স্ক্রিনেই ফিল্মটা বড় স্ক্রিনের জন্য, ঠিক আছে? এই যে আপনারা কমেন্টস করলেন, আপনাদের কমেন্টসগুলো আমার খুবই ভালো লাগলো, কারণ একজন ফিল্ম মেকার ফিল্ম বানায় কাদের জন্য? অডিয়েন্স, মানে যেই চোখ দিয়ে দেখে সেটা অলওয়েজ রাইট, কারণ সে সম্পূর্ণ স্বাধীনভাবে দেখে, সে যেই জিনিসগুলো চায় সেইগুলাই স্ক্রিনে পেতে চায়। আর ডিরেক্টরের কাজই হওয়া উচিত যে যেই এলিমেন্টসগুলোর মাধ্যমে ইমোশনালি কানেক্ট করা সেগুলোকে সর্বোচ্চভাবে ফুটাই তোলা। এই ফিল্মে কিন্তু সেটা ট্রাই করা হয়েছে, তাই না? এক্স্যাক্টলি। উনি কি হলো, মানে এটা মূলত কি একটা শিক্ষক দিবসকে কেন্দ্র করে বানানো আর কি, হ্যাঁ, ফিল্মটা। তো মানে একটা ফিল্মের মধ্যে আমরা ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে বললাম যে আসলে ভিজুয়াল স্টোরি টেলিং এর মধ্যে ফ্রেমিং, কম্পোজিশন, লাইটিং, সিনেমাটোগ্রাফি যে ব্যাপার। সিনেমাটোগ্রাফিটা আসলে কি এটা তো আমরা সবাই জানি, তাই না? সিনেমাটোগ্রাফি আর ভিডিওগ্রাফি পার্থক্য আছে কোনো? কি পার্থক্য আছে? থ্যাংক ইউ সো মাচ। উনি সাহস করে বলতে পারছে কারণ আমাদের স্টুডেন্ট। আচ্ছা, সিনেমাটোগ্রাফিটাই আমার কাছে অর্থ হচ্ছে যে কনসেপ্ট অফ ফ্রেমিং। মানে আমরা এই যে মুখ্য মানে সাইডের ছবিটার কথা বললাম, সেটা একটা স্টিল ছবি, তাই না? এরকম অসংখ্য ফ্রেম, অসংখ্য ছবি কিন্তু আমরা ফিল্মের মধ্যে দেখতে পাই। প্রত্যেকটা ছবির মধ্যে, প্রত্যেকটা ছবি হচ্ছে ফিল্মের ভাষায় একটা ফ্রেম। প্রত্যেকটা ফ্রেমে যে কাজ করা হয়, একটা কনসেপ্ট দেওয়া হয়, কনসেপ্টের মধ্যে ধরেন এখানে সেটের মধ্যে কি হবে, এই যে একটা হেরিকেন ঢোকানো হলো, এটা সিম্বলিক অনেক মিনিং ক্রিয়েট করে, ঠিক আছে?
তারপরে অনেক ধরনের আমরা যখন ফিল্ম দেখি আমরা অনেক সময় গল্পে ঢুকে যাই, বাট এই গল্পটার মধ্যে কেন ঢুকে যাই, এটার পিছনে আসলে কি হয়, সিম্বলিক অনেক কিছু থাকে। এই যে ভাষাটা যে চুজ করা হলো, মানে এই ধরেন 600 বছরের পুরাতন একটা ভাষা, এইটা যে চুজ করা হলো, তো এইটার পিছনেও রিজন হচ্ছে যে আমাদের এই যে গল্পটার মধ্যে ঢোকার একটা রিজন। তো এইটা কি বলে যে সেট ডিজাইন বা যে মানে সেট ডিজাইনে কাজ করে, হ্যাঁ, মানে যারা হচ্ছে কি বলে যে ঘরবাড়ি বানায় বা ফিল্মের মধ্যে যারা ঘরবাড়ি বানায় তাদেরকে বলে সেট ডিজাইনার। তো এখানে সেট ডিজাইনার থেকে শুরু করে কস্টিউম, যারা সাউন্ড ইঞ্জিনিয়ার, সবাই কি মানে সঠিকভাবে কাজ করতে বলেই কি এই ফিল্মটা কি হয়েছে, স্ট্রং হয়েছে। আর এটা বলছিলাম যে কনসেপ্ট অফ ফ্রেমিং, প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কম্পোজিশনের যে ব্যাপারটা, ধরেন আমরা যখন দেখলাম যে বিভিন্ন ধরনের শর্টে আমরা কি দেখি, ক্যারেক্টারকে দেখি, বাট এখন থেকে যখন আমরা ফিল্ম দেখবো আমরা টেকনিক্যালি একটা ফ্রেমের মধ্যে কি কি এলিমেন্টস আছে এগুলো খেয়াল করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলেই আমরা এই কনসেপ্ট অফ ফ্রেমিং, যে সিনেমাটোগ্রাফি নলেজটা বা একটু দেখার ভিউটা আমাদের ডিফারেন্ট থাকবে, মানে আমরা এখান থেকে শিখতে পারবো আর কি। ধরেন এখানে যেই মানে ডিরেক্টর ছিল সে কিন্তু কি ডক্টর না, একজন ডক্টর, তো সে তো ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডের, সে তো ফিল্ম নিয়ে পড়াশোনা করে নাই বা ফিল্মের স্টুডেন্ট না, কিন্তু সে তো একটা ফিল্ম বানাইছে, তাই না? তো পিছন থেকে যখন বলা হলো যে এখানে লিজেন্ড সব, তো আমরাও কিন্তু সেটাই ফিল করি যে আমাদের এখানে সব লিজেন্ডরাই আসছে। তো আপনার এখানে ফিল্ম বানাতে গেলে কি দরকার হয়, মানে প্রথমে যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে একটা মাথাটা দরকার, হ্যাঁ। তারপরে যে ল্যাঙ্গুয়েজটা মানে অ্যাপ্লাই করার জন্য যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো তো আছে। তো প্রথমে যে মাথাটা দরকার সেইটা আমরা আশা করি যে আমাদের শর্ট ফিল্মটা ফিউচারে বানাবো বা খুব নিয়ার ফিউচারে আমরা শর্ট ফিল্ম বানাবো, এই মাথাটা আপনারাই হবেন, এই স্টোরিটা আপনাদের কাছ থেকে আসবে, ঠিক আছে? তো এইটা আমার একটা বড় কনসার্ন যে আমরা শুধু ফিল্ম দেখবো না, আমি খুব অপেক্ষায় আছি যে আমাদের বানানো ফিল্ম আমরা কবে স্ক্রিনিং করে ভাবে দেখবো ইনশাআল্লাহ। ইভেন আমাদের ভুল ত্রুটি নিয়ে আমরা কি করব, এখানে কথা বলবো এবং কথা বলার মাধ্যমে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং এর ব্যাপার। এখন যদি আমি আসি যে কি বলে কনসেপ্ট এবং থিম, যে আমি তো ফিল্ম বানাইতে চাই, তাহলে আসলে থিমটা কিভাবে আসবে বা কনসেপ্টটা কিভাবে আসবে, তাই না? আচ্ছা, খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে থিম মানে হচ্ছে যে মানে কনসেপ্ট, এটা হচ্ছে একটা সাহিত্যকর্ম, মানে থিম হচ্ছে একটা সাহিত্যকর্ম, হ্যাঁ, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বুঝা গেছে? থিম কিরকম, ধরেন ভালোবাসা একটা থিম, তারপরে রিভেঞ্জ, যে হচ্ছে যে আমার সাথে একজন এরকম করছে আমি তার প্রতিশোধ নেব, তো এই জিনিসটা মানে, তারপরে যুদ্ধ, তারপর হচ্ছে কি বলে মায়া, মমতা, অনেক টপিক আছে না? তো এই ফিল্মের মধ্যে আমরা যদি বলি যে থিম কি ছিল, টিচার স্টুডেন্টের প্রতি ভালোবাসা স্যার, শিক্ষা, তারপর হচ্ছে একটু ভূতের কাহিনী, তাই না? অনেকগুলো কমেডিও ছিল স্যার। থিম কিন্তু অনেক থাকতে পারে, না একটা ফিল্মের মধ্যে শুধু একটা থিম থাকে না, হ্যাঁ, অনেকগুলো থিম থাকতে পারে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা থিমের বিষয়বস্তু এবং এটা যে স্টেটমেন্ট, এই যে আপনারা বললেন রিয়েলাইজেশনটা যে আমাদের মানে গুজবাম হলো আর কি, তাই না? এই যে ব্যাপারটা যে ঘটাইতে পারে, এটা হচ্ছে কি মানে থিম, এই ব্যাপারগুলো আনবে যে প্রথমে আমরা কি হলো লাভ ও পেইন, কি হয় ভালোবাসা থেকে পেইন আসে না, আর পেইন অফ লাভ হয়। এই ব্যাপারটা হচ্ছে যে ফিল্মের ল্যাঙ্গুয়েজে বোঝানো বা বের করা একটা ফিল্ম মেকারের কাজ। তো আপনি যখন একটা কনসেপ্ট বা আইডিয়া নিয়ে ভাববেন, সাথে সাথে সেটা থিম ম্যাটার্স কি হবে, সেটা রিয়েলাইজেশন কি হবে, সেটা মানে থিম স্টেটমেন্টটা বের করতে হবে। বের করে যদি আপনি স্ক্রিপ্টে কনভার্ট করতে পারেন বা স্টোরিতে কনভার্ট করে সেটা যদি আপনি শুটিং করে অডিয়েন্সকে দেখাইতে পারেন, আর যদি আপনার সেই ফিল্মে যদি এই ব্যাপারগুলো থাকে, তাইলেই এই যে এরকম গ্যাদারিং করে মানুষ দেখবে আপনার ফিল্ম, সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখবে। এখন আমরা যেই পরিস্থিতির মধ্যে এখন আছি, উনি বললো না যে বাংলাদেশের ফিল্ম বা যেটাই বলি সেটার মধ্যে এই যে মাথাওয়ালা মানুষ নাই, সব থেকে বড় কথা হচ্ছে যে মাথাওয়ালা মানুষ নাই। ফিল্ম করে ঠিক আছে, কিন্তু ফিল্মের যে এলিমেন্টস গুলো সেগুলো সঠিক ব্যবহার হয় না।
দ্যাটস ওয়াই আমরা এই ফিল্মগুলো, বাংলাদেশের ফিল্মগুলো এইভাবে স্ক্রিনিং করতে পারি না। একটা ফিল্ম এখানে স্ক্রিন করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয়। মানে আমি খারাপ কোনো কিছু দেখানোর আগে আমাকে চিন্তা করতে হবে এখানে শিক্ষণীয় কি আছে, শিক্ষণীয় একটা মেসেজ থাকতে হবে এরকম না, মানে লার্নিং আউটকাম থাকতে হবে। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হোক, যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে হোক, ঠিক আছে? তো আমরা যখন ফিল্ম বানাবো এই ব্যাপারগুলো খেয়াল করব। আর আমরা ক্রিয়েটিভিটি তো এই ব্যাপারগুলো নিয়ে কাজ করি। তো আপনার ক্লাবের সদস্য হওয়ার পরে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে ডিরেক্ট আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা গল্প ভাবছেন বা সেটাকে একদম ফিল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা দরকার হয় আমাদের এই ক্লাব করবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সেই জন্য শুধু ক্লাব করবে এরকম না, এই ক্লাবের পিছনে কিন্তু আমাদের যে ফাউন্ডার সিইও, হ্যাঁ, উনি আমার মেন্টর, ঠিক আছে? তো উনি সহ কিন্তু এইটার সাথে আছে। এটার জন্য স্পন্সর দরকার হয়। দেখলেন যে এখানে কি ছিল, একটা মিষ্টি স্পন্সর ছিল। আমার মনে হয় যে ফিল্মের থেকে ডাবল টাকা নেওয়া হয়েছে এই মিষ্টির দোকান থেকে। তো কেন দিবে টাকা, মানে ফান্ডিংটা কেন করবে? বাজেটটা তো একটা ফ্যাক্ট। মানে আমি যে ধরে অনেকে বলতে পারে যাতে আপনি ফিল্ম বানান না, ফিল্ম বানানো তো সহজ না তো। মানে আমি ক্রিয়েটিভিটি একটা থিম সং বানাইতে চাই, যেটা যে বাজেট আমার নষ্ট হয়েছে বা নষ্ট হয় নাই, ইনভেস্ট হয়েছে। তো আমি বুঝতে পারছি যে একটা ফিল্ম বানাতে গেলে কি লাগে। প্রথমে আমার রিসোর্স লাগবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? তো টাকা পয়সা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ বিশাল ক্যানভাস, হ্যাঁ, অনেক বড় একটা ইউনিট নিয়ে কাজ করতে হয়। তো ক্রিয়েটিভিটি আপনার জন্য সেটা হতে পারে, যেহেতু ক্রিয়েটিভিটি গ্রুপ মানে বিজনেস গ্রুপ। তো এখানে ক্রিয়েটিভিটি যদি বিজনেস, ক্রিয়েটিভিটি মনে করেন যে আমার ফিল্মটা 1 লক্ষ 1 কোটি মানুষ দেখবে, তাহলে তো আপনার এখানে ইনভেস্ট করতে সমস্যা নাই, আছে না? তো আই হোপ যে আপনাদের এই আইডিয়াগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো, এবং আমাদের ক্লাবেরও এটা একটা বড় উদ্দেশ্য। আর আমি জাস্ট একটু বলে দিতে চাই এই ক্লাবের পক্ষ থেকে, আমি যেহেতু এই ক্লাবের মডারেটর হিসেবে আছি, তো আসলে আমি মডারেটর হিসেবে এখানে নাই, আমি আসলে একজন মেম্বার হিসেবে আছি, ঠিক আছে? তো এইটাতে আমি খুব প্রাউড ফিল করি। আর ওই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমাদের সামনে মনে হয় 4 মেম্বার সিলেকশনের একটা ব্যাপার আছে, তাই না? তো আপনারা এটাতে কানেক্ট থাকবেন, এবং আপনাদের মধ্যে থেকে যে ট্যালেন্টগুলো যে শুনলাম, এই জিনিসগুলো আমাদের দরকার, এই মানুষগুলোই দরকার। তাহলে এই ক্লাবটাকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের যারা উপদেষ্টা, মানে আমি উপদেষ্টা মানে ওইভাবে দেখি, আমি জাস্ট গার্জিয়ানের মতো দেখি, কারণ ওনাদের কাছে আমি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আইডিয়া, এই যে ফিল্ডটা ওনারাই চুজ করছে। আমি একটা ফিল্ড ছিলাম একটা দুইটা, ওইগুলা মানে ডিফারেন্ট ছিল। হ্যাঁ, মানে আমি এখন মনে হচ্ছে যে এটা আমার কাজ না। হ্যাঁ, ওনারা যেই কাজটা করে দেখাইলো, ফিল্ম থেকে শুরু করে, আমি তো জাস্ট অডিয়েন্স। মানে আমি খুব রিভার্স মেন্টরিং এ বিশ্বাস করি। ওনারা যদিও বললো যে হচ্ছে আমার কাছ থেকে পাইছে, কিন্তু আমি সবসময় রিভার্স মেন্টরিং এ বিশ্বাস করি। হ্যাঁ, ইভেন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম অনেক কিছু, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। তো এইভাবেই করে আমরা বড় হতে চাই। হ্যাঁ, সামনের দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে একটা জায়গায় যেতে চাই। আর অনেক পরিকল্পনা আছে, আমাদের সামনে যে ওয়ার্কশপগুলো হবে সেগুলো মানে অনেক ইফেক্টিভ ওয়ার্কশপ। এই যে ফিল্মের মধ্যে যে কম্পোনেন্টগুলো দেখলেন, লাইটিং, তারপরে ফ্রেমিং, কম্পোজিশন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করবো সামনে। ইভেন ডে লং ওয়ার্কশপ থাকবে, ইভেন আপনার ইন্ডাস্ট্রির যে এক্সপার্ট তাদেরকেও নিয়ে আসবো, ঠিক আছে? তো যেভাবে আপনারা আপনাদেরকে এঙ্গেজ থাকতে হবে, আপনাদেরকে অনেক বেশি এঙ্গেজ থাকতে হবে, ইন্টারেক্টিভ থাকতে হবে। মানে এঙ্গেজ থাকাটা কিন্তু অনেক ভাবেই থাকা যায়। ধরেন আপনি কি করবেন, যে একটা প্রোগ্রাম হবে তখনই আসবেন, এটাকে কিন্তু আমি এঙ্গেজমেন্ট বলছি না। আপনি যখন ফেসবুকে একটা বিজ্ঞাপন আপনার কাছে আসে, আপনি যখন দেখে এটা ক্লিক করেন, সেটাকে বলে এঙ্গেজমেন্ট। আসলো, স্ক্রল করলো, চলে গেলাম, সেটাকে কিন্তু এঙ্গেজমেন্ট বলে না। তো আপনি আসবেন, চলে যাবেন, সেটা হবে না। আপনি আসবেন, আমাদের কোর মেম্বার হওয়ার জন্য আপনি কি হবেন, পুশ করবেন। ইভেন আমাদের যে কোনো প্রোগ্রাম হলে আগে থেকে আপনি আসবেন, আমাদের সাথে খোঁজ খবর নেবেন, কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিতে আপনি আপনার ইনভলভমেন্ট থাকবে, এটাই তো আমরা চাই। এঙ্গেজমেন্ট তো এটাই, মানে এটাই বোঝায়, তাই না? তো আপনাদের জন্য অনেক শুভকামনা। আর সামনে ইনশাআল্লাহ যে কোনো একটা ওয়ার্কশপে এই যে স্ক্রিপ্ট রাইটিং বা স্টোরি বোর্ড, এটা তো অনেক কঠিন কাজ, তাই না? यस, অনেক কঠিন কাজ। জি স্যার, এটা কঠিন। যুগে অনেক কঠিন কিছু না।
এই স্ক্রিপ্ট রাইটিং এবং স্টোরি বোর্ড কিভাবে এআই দিয়ে করা যায়, খুবই শর্ট টাইমে এটা নিয়ে একটা ওয়ার্কশপ থাকবে সামনে। স্যার এআই তো স্যার নিজেদের মনের একটা ভাব যেটা প্রকাশ করবে, এটা তো এআই এর ভাব প্রকাশ হয়ে গেল। এআই তো আপনাকে সম্পূর্ণ হেল্প করবে না, এআই হচ্ছে আমাদের কলিগ, আপনার সহপাঠী হিসেবে মনে করতে হবে, কিন্তু আপনার থটটা তো থাকতে হবে। এআই আপনাকে টার্মগুলো শিখিয়ে দিবে, আপনি যদি তাকে সঠিকভাবে গাইড করেন আপনাকে গাইড করবে। আমি যেটা রেজাল্ট পাইছি, আপনাকে যখন ওয়ার্কশপে আমি দেখাবো যে আমি কিভাবে রেজাল্টটা পাইছি, সেটা তখন আপনি বুঝবেন। না স্যার ঠিক আছে স্যার, যে আমাকে কি দিতে হবে আর এআই আমাকে কি দিবে আর কি। ঠিক আছে, এখন আমি বলবো আচ্ছা স্ক্রিপ্ট রাইটিং এর গ্রামার আছে একটা, হ্যাঁ, তো সেটা দিয়ে আমি শেষ করব এবং এই ফিল্মের মধ্যেও আমি সেটা বোঝার চেষ্টা করব আপনাদের মাধ্যমে। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং এর একটা খুব নাম করা আছে আর কি, টেকনিক আছে, সেটা হচ্ছে বলে আমরা 3 অ্যাক্ট। নাম শুনছেন আপনারা? ট্রিপল এ কে কি শুনেন নাই স্যার? ট্রিপল এ কে কি শুনছেন? ট্রিপল এ টাইটেল বলে যে স্যার, ট্রিপল এ ওটাকে 3 অ্যাক্ট। হ্যাঁ, এটা আমি একটু ভেঙে বলি তাহলে বুঝবেন। 3 অ্যাক্ট হচ্ছে, ফার্স্ট অ্যাক্ট হচ্ছে সেটআপ সেটিংস, সেকেন্ড অ্যাক্ট হচ্ছে কনফ্রন্টেশন, যেটাকে আমরা বলি হচ্ছে কনফ্লিক্ট, আর শেষেরটা হচ্ছে রেজোলিউশন। বুঝতে পারছেন কিছু? জি স্যার। মানে যে কোনো ফিল্মের একটা সেটআপ দরকার। এই ফিল্মের মধ্যে সেটআপটা কি ছিল? এই ভাষাটার মধ্যে ফার্স্ট একটা হইছে কি, পুরনো দিনের রাজার বাড়ি, ভয়েস ওভার দিয়ে একটা বলে দেওয়া হয়েছে, পুরনো দিনের রাজা বলে দিয়ে কি করলো যে ঢুকাই দিল সত্যতা কোচিং সেন্টার আমাদেরকে। তারপরে এখানে যে বলা হলো কি একটা ওয়ার্ড লেখা হলো না, কপালকুণ্ডলা, এইটা হচ্ছে প্লট পয়েন্ট 1। এই যে সেকেন্ড যে একটা সিন আমরা দেখলাম যখন মারা গেল সেইটা কি ধারাবাহিকতা ছিল প্রথম সিন থেকে? প্রথম সিনটা শেষ হলো, ওইটা থেকে একটা কি হলো যে আমি একটা ক্লু পেয়ে গেলাম না? ওই সিন থেকে কোনো ক্লু পেয়েছিলাম আমি যে পরের সিনটা থেকে আসলাম? কপালকুণ্ডলা কোনো ধরনের ক্লু পার নাই, হয়তো আমরা খেয়াল করিনি অনেকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ স্যার ওই যে ফুসফুস কথা কানেকশনটা কি আসছে? জি স্যার। এটি হচ্ছে ফার্স্ট অ্যাক্টের প্লট পয়েন্ট 1 এর কাজ, যে আমার প্রথমে একটা ধারণা দিয়ে দেয়া যে সেকেন্ড মাঝখানে কি হতে যাচ্ছে। বুঝতে পারছি? আপনি যখন স্ক্রিপ্ট লিখবেন এটা মাথায় রাখতে হবে। এটা কখন হয়, যে ধরেন যে ফার্স্ট একটা হয় যদি এটা 25 মিনিট হয়, ফার্স্ট একটা মিনিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যেই ঘটবে। এটা যদি যে 2 ঘন্টায় হয় তাহলে সেটা 25 থেকে 30 মিনিটের মধ্যে ঘটবে। এইটা আজকে থেকে যখন ফিল্ম দেখবেন এটা বোঝার চেষ্টা করবেন। এইখানে আরেকটা ছিল, সালাম বলল না কেন, ময়না কেন? ময়না কেন, তাই না? স্যার এইটা একটা বড় ক্লু ছিল। তো এই যে একটা ক্লু দিয়ে দেওয়া, এইটা হচ্ছে যে জাস্ট নেক্সট যে আমার প্লট পয়েন্ট সেকেন্ডটা আসবে সেটা কারণ দিয়ে দেওয়া। এবং এখানে কিন্তু কনফ্লিক্ট অনেক কিছু হয়, আপনি দেখছেন যে মাঝখানে অনেক ধরনের কনফ্লিক্ট হয়েছে এবং সে মারাও গেল। এটা এই কনফ্লিক্টটা থাকতে হয়। আপনার যদি শর্ট ফিল্মের মধ্যে যদি কনফ্লিক্ট ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু জমবে না। এটা যে কোনো ধরনের হতে পারে, সে মারাও যেতে পারে, তারপরে অনেক ফানি কিছু হতে পারে, অনেক কিছু একটা হয়ে যেতে হবে আর কি। এইটা চলতে থাকবে মিনিমাম 10-15 মিনিট। তারপরে যে কি হবে, রেজুলেশন, পরিণতি আর কি। কিছু একটা তো হতে হবে যেটা দিয়ে পরিণতি হবে। ক্লাসটা কি ছিল, পরিণতি হয় পাস করছে স্যার, পাস করলো, মিস করতে ছিল, তারপর সে আবার ক্লাসে আসলো। এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে ঘটা শুরু করলো, এটা দিয়ে শেষ হলো। ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যার? মানে ফিল্ম মেকারের ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন মানে সে হচ্ছে মানে ওই যে আমরা জানি না যে দাদা যে বলে আর কি, বলো দাদার মতো আর কি, যে আমি বললাম আপনি কিন্তু সেটা জানেন না, আমি জানি, তাই না? মানে আমাকে এরকম হতে হবে যে আপনি জানেন না, আমি একটা ধাঁধা বলছি সেটা অ্যান্সার কি আমি জানি, আমাকে সেভাবে করে ফিল্মে দিতে হবে। আমি যদি ফিল্মের মধ্যে যদি বুঝাই দিই যে শেষে কি হবে, তাহলে কিন্তু এটা ফিল্ম হলো না। হ্যাঁ, মানে লাস্টে আমাকে অ্যান্সারটা দিতে হবে। তো এটা একটা অনেক বড় ব্যাপার। তো আলোচনা করলে অনেক কিছু করা যেত, যেহেতু টাইমের একটা লিমিটেশন আছে। ওই জায়গায় চেক করতে পারবো। হ্যাঁ, অবশ্যই।
আপনি যেটা ভিজুয়াল স্টোরি টেলিং এর কথা লাস্টে যেটা বলেন স্ক্রিপ্টের কথা, তো স্ক্রিপ্ট অনুযায়ী আমি মুভিতে আমি কমেন্ট একটা অ্যাড করতে চাই। আপনার কথা অনুযায়ী যখন স্যার মারা গেল সিনটা ছিল সকালে, তো আমি যে এটা জিনিসটা ধারণা করতেছি যে সকালের দৃশ্যটা ওদেরকে মানে বোঝানো হয়েছে যে ওরা এখন খুশি, ওদের জীবনে একটা আলো মতো আসছে। কিন্তু পরে যখন স্যার রাত্রেবেলা আসলেন ওই সময় রাত 3টার সময় অন্ধকার, ওদের জীবনটাও সেমই আসলে অন্ধকার ছিল স্যার মারা যাওয়ার পরে, কারণ ওদের জীবনের কোনো ভবিষ্যৎটা এই তো আমি জাস্ট এই যে লাইটিং এবং কালার গ্রেডিং এইটার যে চেঞ্জিংটা এটার মাধ্যমে আর কি ইমোশনাল জায়গাটা ক্রিয়েট করা হচ্ছে। জি, আর কোশ্চেনটা হচ্ছে যে লাস্টের যে সিনটা যখন মিষ্টি নিয়ে যায় স্যারের কাছে, সিনটা কি সকালে হলে একটু বেশি ভালো হতো? মানে আবার তাহলে তো স্যারকে দেখতো না, লাইট ফিরে আসছে, স্যারকে তো দেখতো না, স্যার তো আসে না সকালে। এই যে মানে এখানে ওই যে আপনার থটটাও ঠিক আছে, বাট আসলে ভূত তো দিনের বেলা আসে না, আসলে তো ওই যে তিনজন যে বসে আড্ডা মারতেছিল সেখানেও আসতে পারতো, এক্স্যাক্টলি, বাট সেটা মিনিংটা ডিফারেন্ট হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে ভালো লাগছে, ওইটা ফিলিংসটাই আলাদা। এটা আপনার ওই কনটেক্সট অনুযায়ী কন্টেন্ট, হ্যাঁ মানে বাস্তবতাটা অনুযায়ী লজিক নাই এখানে লজিক নাই। ফার্স্ট অফ অল ভূতের কোনো লজিক নাই, আমরা তো এটা দেখছি, সবই দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, আলটিমেটলি আপনি রিয়েল রেসপেক্টে আসছেন, সেটাই হচ্ছে ফ্যাক্ট। বলতে তো আরো অনেক কি বের করা যাবে, বলতে তো আরো অনেক কিছু বের আমি করতে পারবো বেশি, কারণ আমি বলতে মানুষ, বাট আমি ওই জায়গায় যাচ্ছি না। ওই ডিসকাশনটা ডিরেক্টর থাকলে করা যেত, ঠিক আছে, বাট আমরা সবাই মিলে কি মানে একটা ফিল নিয়ে চেষ্টা করতেছি যে এর মধ্যে সিচুয়েশনের মধ্যে যাই হয়েছে এটাই তো ভালো, মানে আমরা যদি এরকম করতে পারি সেটাও মনে করেন যে অনেক কিছু হবে আর কি। হ্যাঁ, তো এটি হচ্ছে সব থেকে ইন্ডি পয়েন্ট, ঠিক আছে। সবার জন্য অনেক শুভকামনা, আর আপনাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা ফিল্ম মেকার পেতে চাই ইনশাআল্লাহ। দেখা যাবে যে কয়জন আমার সাথে দেখা করেন আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। এখানে ভাইয়া যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমাদের ফিল্ডে চিন্তা করা উচিত আসলেই, এবং আমাদের থেকেই শুরু করতে হবে। আমরা এখানে কিন্তু এই চাপটার যাত্রা শুরু করছি এবং আমরা কিন্তু এগুলো চিন্তা করবো। আর ভাইয়া যদি বলেন আপনার ফেভারিট অ্যাক্টর কে বা অ্যাক্ট্রেস কে, আপনার ফেভারিট অ্যাক্ট্রেস কে? মান্না, 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 হ্যাঁ বলেন ভাইয়া। মান্না স্যার, মান্না প্রথমে তো আমরা এভাবে ক্রিটিক করবো, অ্যানালিসিস করবো জিনিসটাকে, ওই পয়েন্টগুলো বের করার চেষ্টা করবো। এভাবে করে হচ্ছে আমরা আচ্ছা, আপনি আমাদের প্রথম সেশনটা থেকে এসেছিলেন, আমাদের বাংলাদেশি সরি ম্যাম, টাচ লাগতেছে, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি কি জানেন বা বাংলাদেশে কোনো ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে কিনা? পেয়েছে তো, জানেন আমাদের বাংলাদেশে একটা শর্ট ফিল্ম 14টা অ্যাওয়ার্ড পেয়েছে। 14টা অ্যাওয়ার্ড, ওয়াও। নুহাস হুমায়ুনের মশারি, আমাদের বাংলাদেশি মুভি। নুহাস হুমায়ুনকে আমরা সবাই চিনি। তো এভাবে আমরা জানবো, আমরা আমাদের এই শাস্ত্রের সাথে কানেক্টেড থাকবো, কানেক্টেড থাকতে পরে আমরা আমাদের নলেজটা শেয়ার করবো এবং এভাবে করে আমরা জানতে পারবো অনেক কিছু। তো আমরা চাবো সবাই আমাদের মাসে 2টা করে সেশন হবে, প্রত্যেক মান্থের হচ্ছে ফার্স্ট সোমবার, প্রত্যেক মাসের ফার্স্ট সোমবার আমাদের একটা মিটআপ সেশন হবে এবং মাসের শেষের দিকে ওই মিটআপ সেশনে আমরা হচ্ছে মাসের শেষের দিকে আমাদের ডেটটা ফাইনালাইজ করব যে আমাদের বিগ সেশনটা কবে হবে। ওই মিটআপ সেশনটাতে আমাদের কিছু অ্যাক্টিভিটিস থাকবে এবং হোমওয়ার্ক এটা তো আছে, আমি কোশ্চেন করছি। মাসের লাস্টে যে সেশনটা থাকবে সেই সেশনটাতে হচ্ছে আমাদের ওই অ্যাক্টিভিটিসটা আমরা কিভাবে এক্সিকিউট করলাম সেটার একটা ফলাফল থাকবে এবং স্যার আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদেরকে এনকারেজ করবেন, প্লাস হচ্ছে আমাদেরকে গাইড করবেন। তো থ্যাংক ইউ। আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাব। স্যার আমি নেক্সট সেশনে যাওয়ার আগে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ভিডিও
শেখার জন্য। পয়েন্ট অফ ভিউ, মানুষের পয়েন্ট অফ ভিউ। অন্ধ থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য, এগুলো দেখার জন্য। এখানে আমরা কি দেখলাম? জাস্ট 1 মিনিট এবং সিম্পল জাস্ট একটা সিন দিয়ে মানুষের সাথে কিভাবে কানেক্ট করছে জিনিসটাকে। সো আমরা এভাবে চিন্তা করবো, আমাদের চিন্তার প্রসারটাকে এভাবে বাড়াবো। আমরা একটা জায়গায় সীমাবদ্ধ থাকবো না, মানে একটা জাস্ট সিম্পল একটা স্টোন এবং একটাই সিন, ওখানে 3টা ক্যারেক্টার গেল, কিছুই না, কিন্তু এটা মানুষের সাথে কানেক্ট করে ফেলছে। সো আমরা এইভাবে চিন্তা করবো। স্যার, এটা কিন্তু একটা সিনও না, হ্যাঁ, এটাকে আমরা বলি একটা শট। একটা ক্যামেরা মানে যখন ওপেন হয়, যখন বন্ধ হয়, শুরু থেকে শেষ পর্যন্ত একটা শট। ইভেন একটা শটে একটা কি স্টোরি আছে। আচ্ছা, মানে আমরা যদি একটা ফ্রেম, হ্যাঁ, তো এরকম একটা সিঙ্গেল ফ্রেম, আমি জাস্ট আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই যে আজকের পর থেকে আর কি আপনারা এখানে একটা অ্যাসাইনমেন্ট করবেন। সেটা 1 মিনিটের হতে পারে, 30 সেকেন্ডের হতে পারে। জাস্ট একটা ফ্রেমে একটা গল্প বলতে হবে। আমি বিশ্বাস করি যে আপনাদের এখানে যে মাথাগুলো আছে, এরকম সিঙ্গেল একটা ফ্রেমে একটা গল্প উঠে আসবে। ঠিক আছে? পারবো তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকিটা থ্যাংক ইউ। না, আমি এটা বলতে চাচ্ছিলাম, আমার মেসেজটা ছিল এটাই যে একদম সিম্পল জিনিসটাকে কত সুন্দর করে ফুটাই তুলে সেটাকে অনেক বেশি হাইলাইট করা যায়, বা এই সিম্পল জিনিসটাকে একটা মিনিংফুল পর্যায়ে নিয়ে চলে আসা যায়। তো এই জিনিসটাই আমরা দেখলাম, এই জিনিসটাই একটা মেসেজ ছিল যে এখানে একটা পাথর পড়ে আছে, যদি সরাই ফেলি তাহলে এখানে অন্য কেউ বাধা পাবে না বা পড়ে যাবে না বা অন্য কারো হার্ম করবে না। জিনিসটা হার্মফুল অবজেক্টটা যদি আমার রাস্তায় পড়ে আসে, যদি সরাই ফেলি, সেক্ষেত্রে দেখা যাবে যে অন্যের উপকার হবে, এবং এটাও একটা সাবটাই এবং এটাও একটা বড় কাজ। এটা আমরা সবসময় মনে রাখবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সিয়াম ভাইয়াকে। আর খুব ডিরেক্ট মেসেজ কিন্তু ছিল, তাই না? আমরা ছবিটা দেখেও যতটুকু বুঝলাম, লাস্টের ট্যাগ লাইন যেটা ছিল সেটা পরেও কিন্তু, তাই না, যে ভাইয়া কিন্তু সাদাকার কথা বলে উঠল। আমরা কি একটা সিঙ্গেল শট দেখলাম, একটা সিঙ্গেল ফ্রেম দেখলাম, সেখানে আমরা মাল্টিপল ক্যারেক্টারকে দেখলাম, আমাদের কারো চেহারাও কিন্তু দেখানোর প্রয়োজন পড়ে না, কিন্তু স্টোরি টেলিং হয়ে গেছে। এবং আরেকটা পাওয়ারফুল মেসেজ আমরা কি করলাম, কেউ আছে সিচুয়েশন ইগনোর করবে, কেউ আছে পাশ কাটিয়ে চলে যাবে, হ্যাঁ, কেউ আছে অ্যাক্সিডেন্ট করবে, তাও সরাবে না। আবার একজন অন্ধ মানুষ যিনি চোখে দেখতে পারেন না, উনি নিজে হয়তো পার হয়ে চলে যাচ্ছেন, কিন্তু অন্যের উপকার হবে এটা ভেবে উনি কিন্তু জিনিসটা তুলে নিয়ে অন্য জায়গায় ফেললেন। সো কাইন্ডনেসটাও আসলে এরকম, ফিল্ম মেকিংটাও আসলে এরকম। আপনি খুব ছোট্ট একটা সাবজেক্ট নিতে পারেন এবং সেটা নিয়ে একটা গল্প বলে দিতে পারেন। আমাদের এবারের পর্যায়ে যে ইভেন্ট আমরা রাখছি বা যে সেকশনটা আসছে, এখানে আমরা গ্রুপ ওয়াইজ একটা সিনেমা বানাবো, যেটা আমি ক্লাস ভিজিটেও সবার সাথে কথা বলছিলাম। তো সবাই ইন্টারেস্টেড? ইনশাআল্লাহ। কেউ আছে ইন্টারেস্টেড না? আগে বলে দেন। এখন কারো ভয় ভয় লাগতেছে বা একটু আনফ্রি লাগতেছে, আছে এমন কেউ আছে? আপনি কি হাত তুলতে পারেন, আমি তার দলে থাকবো। এমন কেউ থাকলে বলতে পারেন। আমি ভিলেন। ওকে, তার মানে কিন্তু আমরা সবাই অ্যাক্টিভলি কাজ করবো এই ইভেন্টটাতে। ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমরা এখানে ওই 60 পিপল আছি, আমরা 10 জন করে একটা টিম ভাগ করে নিব। তো আমরা এক কাউন্ট করি, আমি 1, 5 জন। আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রুপে একজন করে হলেও ফিমেল আপু থাকবে, তাহলে ম্যাডাম না আমরা একসাথে কথা বলি। আপু আয়া পড়ে যাস। চৌধুরী সাহেব, এখন আর চৌধুরী সাহেবের জামানা নাই।
এবার আমরা একটুখানি আবার একটু কথা কমাই, এখান থেকে আবার এক। এইখানে বসে পড়। তোড়জোড় শুরু করে দিয়েছে আমাদের মানস্ট্যাক গ্রুপে যারা আছে, দূরে দূরে ছিল সবাই কাছে চলে আসতেছে। ওকে, আছে আছে, সব আসবে, সব আসবে। ম্যাডাম পয়েন্ট থাকতে বলতেছে, আমরা পয়েন্ট থাকতে পারবো কিভাবে? ইন্টারেস্টিং বিষয়। বসে পড় ভাই, বসে পড়। আমি স্ট্যান্ড বাবা। আচ্ছা, আমাদের ফিমেল পার্টিসিপেন্ট কম আছে, আমরা একটা গ্রুপে একজনের বেশি টিকে নিচ্ছি না। আপু যদি একটু পিছনে গিয়ে বসেন আরেকটা গ্রুপের সাথে। দর্শন করে কাদের টিম হয়েছে একটু হাত তুলি তো। 9 জন। এবার হাত নামাই, কাদের টিম হয় নাই, কারা টিমের বাইরে আছেন, কারা আছে যারা টিমের বাইরে, টোটাল হাত তুলেন। আপনারা সবাই মিলে একটা টিম বানান, তাদের সাথে ম্যাডাম এটা কি হলো? 9 জন। আমি বলছি আচ্ছা থাক, ম্যাডামের সাথে জয়েন হবে, ওনারা ম্যাডামের সাথে জয়েন হবে, সেফ পার্টি। আপনাদের কাহিনী আচ্ছা, আমরা সবাই টিমে ভাগ হয়ে নিয়েছি। টোটাল কয়টা টিম হয়েছে আমি একটু জানবো। টিম এ এটা প্রথমে ছিল, আপনাদের আমরা একটা টাস্ক দিয়েছিলাম টিমের নাম আর দলনেতা। আপনাদের টিমের নামটা একটু দাঁড়িয়ে বলুন, টিমের দলনেতা হচ্ছে সবাই একটু শুনুন। জানি না কি হয়েছে। আমার মিয়া আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম হচ্ছে হজবরল, আমি লিডার ফিরোজ মাহমুদ খান। নাম সিলেক্ট করছি, নাম দেখছেন? থ্যাংক ইউ আমার ভিডিওটা করার জন্য, ধন্যবাদ। খুব খাতো একটা তো দেখাবো না। এখানে টিমের নামগুলো লিখছে ম্যাডাম।
তার খাতার মধ্যে আমাদের টিমের নামটা এইমাত্র দিয়ে ফেলেছি। অজ বড় লোক আমাদের টিম নামটা দেওয়া হয়েছে। মোহাম্মদ আমাদের টিমের নামটা বের করেছে অ্যাকচুয়ালি। এখন আমরা প্ল্যান করছি। সবাই খাওয়ায় ব্যস্ত, ম্যাডাম টোটালি একা। সিরিয়াসলি ওরে ভাই সেই কি হলো, মানে কি করবো ভাই, আপনি কি করবেন? বাই দ্য ওয়ে, আমার নাম ফিরোজ মাহমুদ খান। শুনেন, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। আমি যে অ্যাসাইনমেন্টটা এই মুহূর্তে দিব 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে। 10 মিনিটে? হ্যাঁ, 10 মিনিট পর আপনারা হচ্ছে স্টেজে এসে পারফর্ম করবেন প্রত্যেকটা দল। আমি একটু টিমগুলোর নাম বলে দিই সবার সুবিধার জন্য। প্রথমে আছে ক্রিয়েটিভ ফিল্মস, তাদের জন্য একটা হাততালি হবে না? কপিরাইটে ইস্যু করতে হইব। তারপরে টিম ইভেন্টিভ, ও তারপরে আছে সিটেম, ও সরি, হাতে তালি দেওয়ার কেউ নাই তাই। তারপরে টিম হচ্ছে টিম অরোরা, ও অরোরা, তারপরে টিম হজবর্ণ, ইয়ে তারপরে টিমের নাম সিগমা, ও সিম্বা, and last but not the least, Dangerous. ও ডেঞ্জারাস। এবারে সব থেকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সবাই আমার কথা থেকে নজর দিতে হবে। আমরা কি বলছি, আমরা সিনেমা বানাবো। একটা সিনেমা বানানোর জন্য সবার আগে চিন্তা করতে হয় সিনেমাটার একটা কি থাকবে। এক্স্যাক্টলি, একটা স্টোরি থাকবে। যে স্টোরিটা দিয়ে কি বাকি সবাইকে ঘায়েল করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আপনি ফিল্ম মেকারের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন সিনেমাটাকে, তখন একটা জিনিস তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা বানাচ্ছি অডিয়েন্সের জন্য। যেটা আমার ভালো লাগে সেটাই আমি সবসময় বানাবো, নট নেসেসারি। আমি যখন অডিয়েন্সের কথা সামনে রেখে সিনেমা বানাবো, তখন আমার চিন্তা করতে হবে যে মানুষ কোন ধরনের গল্প দেখতে শুনতে পছন্দ করে। ঠিক আছে, আপনাদের সবাইকে আমি আলাদা আলাদা একটা জনরা দিয়ে দিতে চাবো, সেই জনরার গল্প আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, একটু আগে স্যার কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বিষয়ের কথা বলছিল। তো বলে দিবি প্রথমে আমি টিম এ বা টিমের নাম কি ছিল, টিমের ক্রিয়েটিভ ফিল্মস, তাদের জন্য আমি জনরা দিয়ে দিচ্ছি হচ্ছে প্রতিশোধ বা রিভেঞ্জ। ও ইয়েস, এটা আমার দরকার ছিল। একটা স্টোরি ডেভেলপ করতে হবে, একজন স্টোরি ঠিক করে ফেলেন, ভালো থাকবে, পারফর্মার কন্ট্রোল রাখবে, সবাই মোবাইল বের করে নাও। মোবাইল খাতা আছে, খাতা নাও। আচ্ছা, কি কি করতে হবে সবাইকে আমি একটা টিম দিই, ঠিক আছে? টিম বি, যাদের নাম হচ্ছে টিম অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ টিমের জন্য সিনেমার থিম হচ্ছে, এর জন্য থিম দিচ্ছি হচ্ছে ট্রাভেল। আপনারা হচ্ছে ট্রাভেল রিলেটেড একটা স্টোরি ডেভেলপ করে সেটা পারফর্ম করবেন 10 মিনিট সময়। আমি মনে করছি ইয়েস ম্যাম। মায়া। কম সময়ের মধ্যে আমরা মানে যতটুকু করেছি আমরা আসলে ডিসকাস ঠিকঠাক মতো করতে পারিনি, অনেক কাজ ছিল। তো খুব শর্ট টাইম, সেই শর্ট টাইমের জন্য আমি আর কি আমি অ্যাক্টিং খুব ভালো পারি, আমি হচ্ছে স্ক্রিপ্টটা তো তৈরি করেছি। তো আমার রিড করতে হবে, কারণ
এনারা কেউ ডায়লগ জানে না, সো আমি অ্যাক্টিংটা করছি না, আমি পিছন থেকে হচ্ছে মানে তাদেরকে ব্রিফ করবো। আমাদের থিমটা হচ্ছে হলো সাইকো থ্রিলার, মানে হচ্ছে প্রতিশোধমূলক, এবং আমার ফিল্মের নাম হচ্ছে রিভেঞ্জ অফ ব্ল্যাক ম্যাজিক। আমি ভার্সিটিতে পড়ো একজন ছাত্র। আজ আমি আপনাদের সকলকে শেয়ার করব আমার জীবনের সেই অভিশপ্ত ইতিহাস। আজ আমি জেলের চার দেওয়ালের মধ্যে বন্ধ, কিন্তু আমার মনে কোনো দুঃখ নেই, কারণ আমি আমার প্রতিশোধ পূরণ করতে পেরেছি। যে কথা আমি আমার বোনকে দিয়েছিলাম তা আমি রাখতে পেরেছি। আজ আমি আপনাকে শোনাচ্ছি সেই গল্প, যখন আমার ভার্সিটির দিনে কিছু অন্য ছেলে মেয়েরা আমাকে উত্ত্যক্ত করত। ম্যাডাম এটা কি ছিল? জীবন ভাই বলেন কলিয়ার ফ্রেশার তো জানিস তো নতুন আসলে র্যাকট্যাগ দিতে হয়। ভাইয়া আমি তো কিছু করিনি ভাইয়া, আমি সরি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাইয়া সবাই দেখছে ভাইয়া, প্লিজ ভাইয়া। আমি তো সবসময় ছিলাম, আমি পড়াশোনা করতে এসেছি, তো আমি আসলে আমি সরি ভাইয়া, আমি বুঝতে পারছি, আমি সালাম দিইনি, আমি ওই সাতটা একটু করে ফেলেছি আসলে, কি বলবো। আর এই পড়াশোনা করতে তো সবাই আসছে, আমরাও পড়াশোনা করতেই আসছি, আপাতত কাজ করতে বলছি কারণ তো আগে ও নাইস নাইস। সালাম কই, সালাম দিস, সিনিয়রটার সামনে আসছিস, তুই সালাম দিস, তুই এখানে কথা বলছিস কি হবে? কান ধরতে বলছি, কান ধরবি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কথা বলবো না। আচ্ছা তাহলে যা, তুই আজকের মতো। এইভাবেই শুরু হয় তাদের উত্তপ্ত করার কাহিনী। অনেক অন্যায় অত্যাচার করে তারা। যখন আমি পড়তে বসতাম তখন আমাকে টিচ করত, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন আমাকে ছোট করত। সবসময় আমাকে এত বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে তারা। আমি যা এক্সপেক্ট করেছিলাম তাদের কাছ থেকে বড় ভাই হিসাবে সেই সম্মান আমি পাইনি, আর সেই সম্মান আমি চাইনি, কারণ আমার গল্পটা ছিল তো সেই সময় যা হয়েছিল তা অনেকটা হয়ে গেছিলাম। আমি সুইসাইড ফেলেছিলাম, কিন্তু গল্পটা ছিল কিন্তু এরকম হয়ে যাবে কে জানে। এই মনে কর যে যদি তুমি কমলা চলে আসে ওদের আপনার ক্যারিয়ারের 12টা বেজে যাবে। শুনলাম না কি বলে কোনো একজন অফিসার আজকে ইনসেপশন করতে আসতে পারে না। সবাই একটু সিরিয়াস হবে। আচ্ছা তাহলে তোরা সাবধানে থাকিস, সবাই একটু নিজেদের খেয়াল দিয়ে রাখিস, এখানে আবার ঝামেলা টামেলা হতে পারে, অ্যালার্ট হয়ে থাকবি। ঠিক আছে, সবাই আপাতত চাপে থাকে। আচ্ছা ঠিক আছে। তো এরপর যেটা হয়, এরপর তার পরের দিন সকালে একজন ফ্রেন্ডের লাশ পাওয়া যায়।
এবং খুব রহস্যময় ভাবে সে তার লাশটা পাওয়া যায় হচ্ছে ক্যাম্পাসের নিচে, যেখানে মানে একদম ছাদ থেকে লাফ দিয়ে মনে হচ্ছে যে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো সবাই মিলে এটা ডিসকাস করে এটা অবশ্যই এই ছেলেটার আত্মা হবে। তো এক এক করে এই যারা যারা ই করতো এদের সবাই মারা যায়, এবং মারা যাওয়ার পর যখন একজন সে যে থাকে যে হচ্ছে মেন ভিলেন, সো মেন ভিলেন সে যখন বেঁচে যায় তো সে তখন হচ্ছে একটা ইন্সপেক্টর আসে, ইন্সপেক্টর এসে ইনভেস্টিগেশন করে এইটা বের করে যে যেই লোকটা আসলে সবাই গুজব ছড়াচ্ছে যে আসলে আত্মা, সে আসলে মারাই যায়নি, সে আরাম থেকে টেকনিক্যালি সবাইকে এক এক করে মেরে ফেলছে। তো ইন্সপেক্টর যখন এটা ই করে ফেলে তো তখন হচ্ছে ক্লাইম্যাক্স চলে আসে। ক্লাইম্যাক্সে এইরকম হয় যে ওই ছেলেটা যখন মানে ইন্সপেক্টরের সামনে যে মেইন ক্যারেক্টার তাকে গুলি করে মেরে ফেলে। আমি তো চমৎকার, আমি এক্সট্রিমলি সরি আমি পুরোটা পারফর্ম করার সময় দিতে পারছি না। আজকে আমার একটা ছোট সাধনা আছে, আমি আজকে একটু বলে নেই সবার পারফরমেন্স আমরা একটু হলেও দেখার চেষ্টা করবো, কিন্তু সবাই যেহেতু স্টোরি ডেভেলপ করেছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা স্টোরিটা প্রপারলি লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের এখন পর্যন্ত মেম্বার হয়ে না থাকেন সেটা আমাদেরকে যোগাযোগ করবেন। অবশ্যই ঠিক আছে, টিপি চলে আসি, টিপি অ্যাক্টিভ। আপনাদের পারফরমেন্সের সময় 2 মিনিট। 2 মিনিট ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা একটু পিছন থেকে হ্যালো আপু, হ্যালো একটু বেশি নয়, আমরা জাস্ট 2 মিনিট সময় নেব। আর ব্রিফিং এর মতো খুব বেশি কিছু বলবো না, আমরা হচ্ছে আমাদের টপিক দিয়েছে হচ্ছে আমাদের যুদ্ধ। যেহেতু আমরা এখন মডার্ন লাইফে আছি তো আমাদের ওই ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করার আসলে ওইরকম কোনো অপরচুনিটিও নাই। তো এই অনুযায়ী ছোট করে হালকাভাবে যেভাবে লাস্ট মোমেন্টে কাহিনীটা সাজানো গেছে সেভাবে সাজিয়েছি। এটা আমার পুরো টিম, আমরা পুরো সবাই পারফর্ম করবো আর কি আপনাদের সামনে। সো দেখা যাক কি হয়, একটু দেখেন। ওকে হো হো নাই হাতের তালি কি করবে? আয় তো পরে আপনারা যে আমাদেরকে ডিস্টার্ব করতেছেন, আপনারা কি জানেন আপনাদের মতো ছেলেদের কারণে আমরা অনেক মেয়ে ঘর থেকে বের হতে পারি না? আপনাদের বাসায় কি মা বোন নাই? আপনাদের কারণে আমাদের মতো অনেক মেয়ে সাহস পায় না আজকাল বাইরে গিয়ে লেখাপড়া করতে আর এগিয়ে যেতে। টিচিং করে দিল সবার সাথে, দেখছো? এই যে এখানে একটা কনফ্লিক্ট চলতেছে, ঝগড়া, এই যে এখানে ঝগড়া করতে বুঝাই দিতেছে। অসাম, অনেক 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 রাগ, খুব ভালো ঝগড়া হয়েছে। এইখানেও কমপ্লিট।
গাভিয়া এলাকার নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ। ও ইনচার্জ, আমি সেই ছাত্রলীগ। কেন্দ্রের বাংলাদেশে আগামীতে কোনো ইফতিজিং হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পুলিশ বাহিনীর এই প্রত্যয় নিয়ে আমরা আছি বাংলাদেশের নাগরিক সমাজ এবং আমাদের নারী সমাজের সাথে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা 999 কল করবেন। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট আছে আপনাদের সেবায়। ও নাইস নাইস ব্রো, নাইস। আল্লাহ ব্রো, ওটা শেষ। আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম ডেঞ্জারাস। আমরা সবসময় ডেঞ্জারাস কাজ করি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা 2 মিনিটের একটা শর্ট স্ক্রিপ্ট রেডি করেছি। এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে রাখছি 4 জনকে। একজন ব্যাকগ্রাউন্ড মিউজিক দায়িত্ব পালন করবে, আর একজন সাইড ক্যারেক্টার হিসেবে পালন করবে। আমার কাছে তো সেরা লাগছে। একটু ভাই ভিতরে যদি ঢুকি নিশ্চয়ই আনন্দ পাবো। গিয়েছে তারা কেউ বের হতে পারেনি। তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। এটা কি করলো? এই গোয়ার ভিতরে যারা ঢুকছে তারা নাকি বের হতে পারে না। আমি যে আমি এটা বিশ্বাস করি না। আমি যাবোই গোয়ার ভিতরে নিশ্চয়ই আমরা সেটা বের করে ইনশাআল্লাহ। দেখছো আমরা পাইছি। আমি বলছিলাম তোমার এই জায়গায় সৈন্য আছে। দেখছো পাইছি। ওদিকে তাকিয়ে আছিস কেন? ওদিকে তাকা। এখানে কেন রে? আমার গুহা, আমার গুহা, আমার সব স্বর্ণ আমার, রত্ন আমার। হয়ে গেছে। সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। সবাই লিখেছেন। আমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হই নাই তারা আজকে বাইরে এখানে অনেক ক্লাস আছে, বাইরে ফিরে হোয়াটসঅ্যাপ আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট সবাই শুনি। আমার চারজন ভলান্টিয়ার এই মুহূর্তে নামবে, যারা আজকে প্রোগ্রামটা কেমন লাগলো সেটা সম্পর্কে আমাদের ছোট চিঠি দিবেন। অন্তত 4 জন ইন্টারেস্টেড থাকে হাত তোলেন। বাইরে চলে আসি আমরা। যারা ইন্টারেস্টেড বাইরে চলে স্বপ্নের খেলায় ভাসে কোডিংয়ের বাঘের জালে, সমাধানের কাজ সবার মাঝে। ইভেন্টে মেতে উঠি আমরা, সৃজনশীলতায় নেই কোনো থামা। সবাই মিলে এগিয়ে চলি তরুণ প্রজন্মের নতুন ধারা। ইভেন্টে মেতে উঠি আমরা, সৃজনশীলতায় নেই কোনো থামা। সবাই মিলে এগিয়ে চলি তরুণ প্রজন্মের নতুন ধারা। CIT Cloud, Cloud, আমাদের স্বপ্নের খেলায় ভাসে কোডিংয়ের বাঘের জালে, সমাধানের কাজ সবার মাঝে। চালিয়ে যাব আমরা পথের গান,
প্রত্যেকটি আইডিয়ার মধ্যে আছে প্রাণ স্বপ্নের জগতে আসুক নতুন আলো CIT ক্লাউডে শুরু